জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে কাদের গনি চৌধুরী। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ছাত্র জনতা রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করবার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে, বাংলাদেশ থেকে স্বৈরশাসন এবং ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে। এবারে জানাবো নিখোঁজের ২৪ ঘন্টা পর নদী থেকে বাবা মেয়ের লাশ উদ্ধার। মানিকগঞ্জে নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন বাবা ব্যবসায়ী মোহাম্মদ মহিদুর রহমান ৪৫ ও মেয়ে রাফসা ১১। জানাবো ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেই সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৪৯টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দিয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি চলবে। এবারে থাকছে সেনাপ্রধানের মন্তব্যে খুশি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয় জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন আগামী ১৮ মাসের মধ্যে হওয়া উচিত বলে যে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন। মঙ্গলবার রাতের দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জয়। এদিকে আশাশুনিতে দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি জামাত। সাতক্ষীরার আশাশুনিতে এবার ৯৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে অচল অবস্থা, অন্তত ৪ জনের মৃত্যু। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে আকস্মিক বন্যা এবং অন্যান্য কারণে ট্রাফিক সিগন্যাল সিস্টেম বিকল এবং গাড়ি নষ্ট হয়ে জট লেগেছে মহাসড়কে। প্রতিদিন শহরে লক্ষাধিক বাসিন্দা যে ট্রেন ব্যবহার করেন তাও চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে প্রায় অচল অবস্থায় শহরটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিদায় দিতে হবে কাদের গনি চৌধুরী। বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ছাত্র জনতা রক্তে অর্জিত সাফল্য নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে, বাংলাদেশ থেকে স্বৈরশাসন এবং ফ্যাসিবাদ চিরতরে তাড়াতে হবে। সাংবাদিকদের এই নেতা বলেন, দেশের মালিকানা জনগণকে বুঝিয়ে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই, গুম খুন এবং বিনা বিচারে হত্যার অবসান চাই, আইনের শাসন চাই, মানবাধিকার চাই, একটি মানবিক বাংলাদেশ চাই। তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচার করতে হবে। বিদ্যুৎ কুইক রেন্টাল মেগা প্রজেক্টের নামে দেশের অর্থ লুটেরাদের বিচার করতে হবে। ছাত্র ও গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সংবর্ধনা ও মত বিনিময় সভায় একথা বলেন তিনি। কাদের গনি চৌধুরী বলেন, ভিন্ন মতের লোকদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল, যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের চালানো হতো নিষ্ঠুর নির্যাতন। ক্রসফায়ারের মতো অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। বাসা থেকে ধরে নিয়ে ভিন্ন মতের লোকদের ক্রসফায়ার এবং তথাকথিত এনকাউন্টারের নামে গুলি করে হত্যা করা ছিল নিত্যদিনের ঘটনা। মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের অহংকার তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচার করতে বাধা দেওয়া হয়েছিল। তাকে অন্যায়ভাবে দেশে আসতে দেওয়া হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে দেয়নি, উল্টো কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার ২,০০০ বিরোধী দলের নেতা কর্মীদের খুন করেছে। গুলিতে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে, কেউ হারিয়েছে চোখ। ১৭ বছর দেশে গণতন্ত্র বলতে কিছুই ছিল না। নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদী থেকে বাবা মায়ের মরদেহ উদ্ধার। মানিকগঞ্জে নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন বাবা ব্যবসায়ী মোহাম্মদ মাহিদুর রহমান ৪৫, মেয়ে রাফসা ১১। বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে সিঙ্গার উপজেলার ধলেশ্বরী নদীর বাইরাখেয়া ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বাইরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, সকালে খেয়াঘাট থেকে একটু সামনে বড় বড়শি দিয়ে নদীর দুপাশ থেকে টানার এক পর্যায়ে মেয়ে রাফসা
জামায় বড়শি আটকে গেলে তাকে উপরে তোলা হয়। এর কয়েক হাত দূরে মাহিদুরের মুখে বড়শি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয়। উল্লেখ্য, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির সামনে বাইরা খেয়াঘাটের ধলেশ্বরী নদীতে মাহিদুর রহমান তার মেয়েকে সাঁতার শেখাতে যান। এ সময় মেয়ের শরীরে ৫ লিটারের ২টি বোতল বেঁধে মেয়েকে সাঁতার কাটতে নদীতে ছেড়ে দেন তিনি। কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসাব। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা হামিদুরও। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা বুধবার সারাদিন চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি। ভারতকে ইলিশ দেওয়া নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতকে ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৪৯টি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি চলবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রককে চিঠি দিয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং সাথে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে দেওয়া হয় ৮টি শর্ত। এতে বলা হয়েছে, অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যেসব শর্ত দিয়ে প্রতিবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, এবারও সেগুলো রাখা হয়েছে। শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি ভিত্তিক বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা। এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় রপ্তানি না করার শর্ত থাকছে। বলা হয়েছে, সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে, সবসময় এসব শর্ত থাকে। এদিকে গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে। পরদিন ২২ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। সেনাপ্রধানের বক্তব্যে খুশি সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন আগামী ১৮ মাসের মধ্যে হওয়া উচিত বলে যে বক্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জয়। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি। তবে নির্বাচনে এই টাইমলাইনের প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। দেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের প্রকৃত সংস্কার এবং বৈধ নির্বাচন করা অসম্ভব। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করছে। যদিও গত মাসে জয় জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। প্রসঙ্গক্রমে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপর তার পূর্ণ সমর্থন আছে উল্লেখ করে সেনাপ্রধান রয়টার্সকে বলেন, সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার একটি পথের রূপরেখা দেওয়া হয়েছে। সামরিক পোশাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন, আমি তাকে সমর্থন করব, পরিস্থিতি যাই হোক না কেন, যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন। ড. ইউনূস দেশের বিচার বিভাগ, পুলিশ, আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পথ প্রশস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে মন্তব্য করে সেনাপ্রধান বলেন, তবে ধৈর্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো এই সময়ের মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত। এদিকে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, গঠিত ৬টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জেনারেল মুস্তাফিজুর রহমানের কন্যা বেগম শাহনাজ কমলিকা রহমানের স্বামী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মুস্তাফিজুর রহমান ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সেনার চিফ অব আর্মি স্টাফ ছিলেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে অচলাবস্থা, অন্তত ৪ জনের মৃত্যু।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে আকস্মিক বন্যা এবং অন্যান্য কারণে ট্রাফিক সিগন্যাল সিস্টেম ও গাড়ি বিকল হয়ে জট লেগেছে মহাসড়কে। প্রতিদিন শহরে লক্ষাধিক বাসিন্দা যে ট্রেন ব্যবহার করেন তাও চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে প্রায় অচল অবস্থায় শহরটি। বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, প্রবল বৃষ্টিজনিত ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জটিল পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের কিছু অংশে প্রায় 275 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও বাড়ার আশঙ্কায় মুম্বাই রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অফিস। তারা বাসিন্দাদের যথাসম্ভব ঘরে থাকার আহ্বান জানিয়েছে এবং মাছ ধরা ট্রলার উপকূলে নোঙর করে জেলেদের নিরাপদে আশ্রয়ে থাকতে বলা হয়েছে।